morning, dear student. Today our another important class of forensic medicine and toxicology. I am your teacher, Dr. Mohammad Syedur Rahman, Associate Professor and Head of the Department Forensic Medicine in Bashundhara Ad-din Medical College. And today our learning topic is asphyxiant or irrespirable gas. We are starting our poison chapter and already we have go through 4 poison, and another important topic is asphyxiant gas. And poison are several and various type of poison. Poison may be solid, may be liquid, may be gaseous. So one of the important poison is gaseous poison. So in gaseous poison there are lot of poison that we are classifying this poison into Henderson and Haggard classification. It is very much important because in your Prof যদি তোমরা তোমাদের কোশ্চেন ব্যাংকের সাথে ফলো করো, then you will find that what is the classification of asphyxiant according to the Haggard and Henderson, or it may become what are the classification of asphyxiant gas. Understand? It will come two way according to the classification of Haggardson and Henderson, or maybe the classification of asphyxiant gas. Okay? So asphyxiant gas er bhitore some are irritants which may irritate our air passages. Which are they? They are like smoke, ammonia, tear gas, phosgen. These are the irritant gas. তারা কি করে? এখন কারো কোনো এক্সপিরিয়েন্স আছে যে ধোয়া বা কেউ রান্নাঘরে গিয়েছো বা মেয়েরা মানে এমনি তো গ্যাসের চুলায় ওই স্মোকের কোনো ফ্লেভার পাবা না। ধরো যে তোমরা পিকনিকে বা সেখানে তোমরা দেখবা যে বা বনভোজন করেছো বা ক্যাম্প ফায়ার করেছো বা ওখানে তোমরা যখন স্মোক হয়, স্মোক যখন তুমি ইনহেল করো, ইট উইল ইরিটেট, কি ইরিটেশন করে এবং কি তৈরি করে? কাফ। সামটাইম দে মে কজ ল্যাক্রিমেশন ফ্রম দ্য আই। তো দিস আর দ্য ইরিটেন্ট গ্যাস. দিস ইরিটেন্ট গ্যাস আর স্মোক, অ্যামোনিয়া, টিয়ার গ্যাস অ্যান্ড ফরজেন. তারা কি করে? ইট irritate our respiratory tract and causes inflammation. Clear? Now chemical asphyxiant. This chemical asphyxiant are bind with our hemoglobin. তোমরা অলরেডি জানো যে হিমোগ্লোবিন কোথায় থাকে, ঠিক আছে? আমাদের কোথায়? ব্লাডে। তো হিমোগ্লোবিনের ফাংশন কি কেউ কি বলতে পারবে? It transport our necessary oxygen and excreted carbon dioxide from our tissue to alveoli. ঠিক আছে? তো অক্সিজেন আমাদের অ্যালভিওলাই থেকে নিয়ে আমাদের টিস্যু লেভেলে নিয়ে যাচ্ছে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট প্রোডাক্টগুলা কার্বন ডাইঅক্সাইড আমাদের নিয়ে এসে আমাদের অ্যালভিওলাইতে ছেড়ে দিচ্ছে, যেটা আমরা স্পেয়ার করে দিচ্ছি, অ্যান্ড সাম আদার waste particle they are filtered through our kidney and comes out through the urine. ঠিক আছে? তো এরা কি করে? These are asphyxiant which bind with hemoglobin they and interference the action of oxygen. তারা অক্সিজেনের যে বাইন্ডিং সাইডে তারা ইন্টারফারেন্স করে, পাশাপাশি ইন্টারফারেন্স হওয়ার কারণে অক্সিজেন দে ক্যান নট ডু দেয়ার নর্মাল অ্যাক্টিভিটিস অর ফাংশন ফর দ্য টিস্যু। তারা কি আছে? আর্সেনিক। অলরেডি আমরা আর্সেনিক পড়ে ফেলেছি। আর্সেনিক অলসো বাইন্ড উইথ হিমোগ্লোবিন অ্যান্ড আর কি আছে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। অলরেডি তোমরা অ্যানাটমি ফিজিওলজিতে পড়েছ অক্সি হিমোগ্লোবিন কার্ভ, মনে আছে? এবং যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছো তারা ফিজিওলজিতে পরীক্ষা দিয়েছো যে অক্সি হিমোগ্লোবিন কার্ভ। কেন অক্সি হিমোগ্লোবিন কার্ভ রাইট অ্যান্ড লেফটে শিফট হয় এটা তো জানো।
সবাই জানো। তো এটাও জানার কথা যে তোমাদের ম্যাডামরা স্যাররা পড়িয়েছেন যে কার্বন মনোক্সাইড হ্যাজ গ্রেটার অ্যাফিনিটি দেন অক্সিজেন। কত কত 20 গুণ বেশি বাইন্ডিং। এখন যদি আমি এক্সপায়ার মানে ইনহেল করি ইনস্টিড অফ অক্সিজেন অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি করবে? এরা আমাদের অক্সিজেনকে বাইন্ডিং সাইড থেকে কি করে দেবে? সরিয়ে দিবে, কারণ তারা 20 গুণ শক্তিশালী। দ্যাটস ওয়াই দে বাইন্ড উইথ হিমোগ্লোবিন অ্যান্ড কি তৈরি করে? কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, হুইচ ইজ টক্সিক সাবস্টেন্স ফর আওয়ার বডি অ্যান্ড টিস্যু। দিস ইজ দ্য মেকানিজম হাউ কেমিক্যাল অ্যাসফিক্সিয়েশন ইজ ওয়ার্ক। ঠিক আছে, এরপরে আসো সিম্পল অ্যাসফিক্সিয়েশন। সিম্পল অ্যাসফিক্সিয়েশন ইজ দ্য ইনার গ্যাস act mechanically by the exclude the oxygen in which sign symptom appear when they exceed than 20 to 30% of inspired air. ইউজুয়ালি এরা যে নর্মাল আমাদের এনভায়রনমেন্টেই আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপর হলো তোমার নাইট্রোজেন, হিলিয়াম, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, এগুলো অলরেডি আমাদের এক্সপায়ার্ড আমাদের এনভায়রনমেন্টে আছে, কিন্তু they are not producing any sign symptom because at the minimum level it do not produce any sign symptom. But এরা যদি এদের যে নর্মাল এয়ারে ইনহেল এয়ারে তাদের যে নর্মাল যে ভ্যালু, সেই ভ্যালুর থেকে যদি 20 থেকে 30% বেশি হয়ে যায়, তখন তারা they will creating the problem and they will producing the sign symptom. So these are the known as simple asphyxiation. বুঝতে পেরেছ পশুপতি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যদি বুঝতে না পারো ক্লাসে সাথে সাথে বলবে যে ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং। ক্লিয়ার? তাহলে দিজ আর দ্য সিম্পল অ্যাসফিক্সিয়েন্ট। এখন আছে হলো যে ভোলাটাইল ড্রাগস। Some drugs are act as a asphyxiant gas. কি আছে? volatile drugs, they are absorbed into the blood and they causing the problem. এই volatile গ্যাসের ভিতর আছে হলো তোমার কি অ্যানাস্থেটিক এজেন্ট। অ্যানাস্থেটিক গ্যাস যেগুলো আছে তোমরা অ্যানাস্থেসিয়ায় দেখেছো, তো অ্যানাস্থেটিক যে গ্যাসগুলো আছে দে আর কি করে, আমাদের একটা লেভেলে দিলে তারা কি হয়, রোগীটা অজ্ঞান হয়ে যায়, তারপর আমরা কি করি, অপারেশন প্রসিডিউর শুরু করি। বাট দিস গ্যাস যদি তাদের যে নর্মাল ডোজ, সেই ডোজের থেকে যদি তারা বেশি অ্যাডমিনিস্ট্রেটেড হয়, দে উইল ক্রিয়েটিং দ্য প্রবলেম, মে কজ ড্যামেজ টু দ্য ব্রেন, কিডনি অ্যান্ড লিভার। কেন এই 3 জায়গায় অ্যাটাক করে এটা বলতে পারবে? আচ্ছা, আমাদের এনি টাইপ অফ ফুড পার্টিকেল আর এনি টাইপ অফ ড্রাগস মেটাবলিজম হয় কোথায়? তাহলে লিভারে একটা হবে না। আর আমাদের ধরো ফুড পার্টিকেল ওয়েস্ট প্রোডাক্টগুলো বের হয় কোন দিক দিয়ে? কিডনি দিয়ে। তাহলে কিডনিতে কি অ্যাটাক হবে না? আর আওয়ার ব্রেন ইজ হাইলি সেন্সিটিভ টু দ্য অক্সিজেন। ব্রেন যদি কোনো কারণে অক্সিজেনের ডিপ্রাইভ হয় তাহলে কি হবে? সে সবার আগে সাফার করবে। তাহলে এই দিস অর্গান আর প্রোন টু ড্যামেজ বাই দিস টক্সিক এফেক্ট অফ দ্য নর্মাল অ্যানেস্থেটিক ড্রাগ। আর কি আছে? সিস্টেমিক পয়জন। সাম সিস্টেমিক পয়জন যেমন ইনসেকটিসাইড, আর্সেনিক অ্যান্ড সাবটিন, এগুলা আমাদের কি হয়? ইনসেকটিসাইড বলতে আমরা কি বুঝি? গ্রামের বাড়িতে কারা আছো? আব্দুল্লাহ, গ্রামে থাকো না ঢাকা থাকো? স্ট্যান্ড আপ। হ্যাঁ, বাড়িতে কৃষি মানে ক্ষেত আছে তোমাদের? চাষাবাদ করা হয়? কে করে? তো ওখানে কি দেখেছো যে এই চাষাবাদ বা যে কোনো তোমরা একটা গাছে
ফুল গাছ ফলের গাছ লাগালে তোমরা কি দাও? সার দাও। আর পোকামাকড় থেকে তাড়ানোর জন্য কি দাও? কীটনাশক। এটাকে আমরা আমাদের ফরেন্সিকে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটাকে আমরা বলি অর্গানোফসফরাস কম্পাউন্ড। ইন শর্ট ইট ইজ নোন অ্যাজ ওপিসি। আবার অনেকে ভুল করে কি বলো জানো? ওসিপি। এটা করো না আবার। ওসিপি মানে কি? এটা কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল না, এটা হলো ওপিসি। ঠিক আছে? ওরাল অর্গানোফসফরাস কম্পাউন্ড। এবং এই অর্গানোফসফরাস কম্পাউন্ড আর ইউজিং অ্যাজ এ ইনসেকটিসাইড অর পেস্টিসাইড। তো দেখা যায় যে ইফ উই ডু নট টেক দ্য প্রপার protective measure, this insecticide can inhale from air and may cause the toxicity. আমরা যখন স্প্রে করি এগুলা বাতাসে উড়ে। আমি যদি মাস্ক না পরি, প্রোটেক্টিভ শিল্ড না ইউজ করি, তাহলে এগুলা কি হবে? আমার নাক মুখ দিয়ে ঢুকবে, ঢুকে আমার বডিতে টক্সিক ইফেক্ট তৈরি করবে। তো দিস আর দ্য নোন অ্যাজ সিস্টেমিক অ্যাসফিক্সিয়ান পয়জন। এখন সিট ডাউন। এখন সাম ইম্পর্টেন্ট অ্যাসফিক্সিয়ান ফর মেডিকেলিক্যাল ইম্পর্টেন্স। ঠিক আছে? এখানে আমরা চারটাকে মেনশন করছি: কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড অ্যান্ড হাইড্রোজেন সায়ানাইড অ্যাসিড। বাট আমাদের পরীক্ষার জন্য লাগবে একটা, কার্বন মনোক্সাইড পয়জনিং। তাহলে আমাদের কোনটা পড়তে হবে? এখানে আমাদের সবই আছে, বাট ইন প্র্যাকটিক্যালি ইন ফর ইয়োর প্রফেশনাল এক্সাম ইউ অনলি গো থ্রু দ্য কার্বন মনোক্সাইড পয়জনিং। এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি রিটেনে আসে, ভাইবেও জিজ্ঞেস করবে। তাহলে আসো আমরা, হোয়াট ইজ কার্বন মনোক্সাইড পয়জনিং? The carbon monoxide, it is a colorless, tasteless and non-irritative gas, insoluble in water, burned with blue flame and produced due to incomplete conversion of carbon particle. These are the property কি? এটা কালারলেস, তোমার টেস্টলেস এবং নন ইরিটেন্ট। ঠিক আছে? আমরা ইরিটেন্ট গ্যাসের ভিতরে আমরা স্মোক পেয়েছি, ফসজেন এগুলো পেয়েছি, কিন্তু আমরা কার্বন মনোক্সাইড পাই নাই। তাহলে এটা হলো নন ইরিটেন্ট। আর কি? ইনসলিবল ইন ওয়াটার অ্যান্ড এটাকে বার্ন করলে ব্লু ফ্লেম দিয়ে এটা জ্বলে। এবং এটা কখন প্রডিউস হয়? ইনকমপ্লিট কনভার্সন অফ কার্বন। এই যে দেখো, কার্বন মনোক্সাইড হ্যাজ 200 to 300 টাইম মোর অ্যাফিনিটি ফর হিমোগ্লোবিন দেন কি? অক্সিজেন। তোমরা বলছিলা 20, না আরও বেশি, 200 to 300 টাইমস। তারপরে এরা কি তৈরি করে? আমি অলরেডি বলে ফেলেছি, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, অ্যান্ড ইট ইজ কোয়াইট স্টেবল, একটা স্টেবল ফর্ম। রেন্ডার দ্য হিমোগ্লোবিন ইনক্যাপাবল অফ ক্যারিং ক্যাপাসিটি অফ অক্সিজেন রেজাল্টিং ফ্রম টিস্যু অ্যানক্সিয়া। তাহলে কি হয়? আমরা জানি অ্যানক্সিয়া, অলরেডি তোমরা ফিজিওলজি পড়েছো, হোয়াট ইজ হাইপোক্সিয়া। তাহলে আমার কি হবে? এটা কোন ধরনের অ্যানক্সিয়া হবে? অ্যানিমিক। অক্সিজেনকে তার হিমোগ্লোবিন সাইড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় রিপ্লেস করতেছে কে? কার্বন মনোক্সাইড। তো ইট ইজ এ অ্যানিমিক অ্যানক্সিয়া অর অ্যানিমিক হাইপোক্সিয়া। অ্যানক্সিয়া মিন্স নো অক্সিজেন ইন দ্য টিস্যু লেভেল, আর হাইপোক্সিয়া হলো ল্যাক অফ অক্সিজেন। তোমরা অলরেডি জানো অ্যানো মানে কি? অ্যাবসেন্ট। হাইপো মানে লো, হাইপার মানে বেশি। এটা কি করে? পাশাপাশি আমাদের যে সাইটোক্রোম অক্সিডেজ এনজাইম আছে এটাকে ব্লক করে। এটা আবার যদি চিন্তা করো তাহলে এটা আবার কি হয়ে যাবে? হিস্টোটক্সিক। পাশাপাশি এটা আবার হিস্টোটক্সিক, যে অ্যানক্সিয়া আর হাইপোক্সিয়া আছে
সেটার মতো অ্যাকশন পাওয়া যাচ্ছে নাকি? এটা দুইটারই কম্বিনেশন হয়ে যাচ্ছে। এখন আসা হলো সাইন সিমটম। সাইন সিমটম তোমাদের জন্য এইভাবে পড়লেই সুবিধা, পার্সেন্টেজ আকারে। 0 থেকে 10% কোনো সাইন সিমটম হবে না, 10 থেকে 20% ব্রেথলেসনেস ইন মডারেট এক্সারশন অ্যান্ড মাইল্ড হেডেক হবে, 20 to 30% থ্রবিং হেডেক অ্যান্ড ইরিটেবিলিটি, 30 to 40% তোমার সিভিয়ার হেডেক, ভমিটিং অ্যান্ড হ্যালুসিনেশন, 40 to 50% তোমার কি হবে? ইনক্রিজ কনফিউশন অ্যান্ড হ্যালুসিনেশন। ঠিক আছে, তারপর কি হবে? 50 to 60% ইন, এটা কিন্তু ব্লাড লেভেলের উপর, পার্সেন্টেজটা আমরা বলতেছি ব্লাডে কত পার্সেন্টেজ থাকলে কি এফেক্ট হবে। অ্যান্ড ব্লাডে যদি 50 to 60% লেভেল হয়ে যায়, আমরা ওই যে অক্সিমিটার দিয়ে করোনার সময় অক্সিজেন মাপতাম না, সেরকম কার্বন মনোক্সাইড মাপারও ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে যদি 50 to 60% হয়ে যায় তাহলে কি হবে? সিনকোপ, কমা অর ট্যাকিকার্ডিয়া। 60 to 70% হবে ইনক্রিজ ডেপথ অফ কমা, এবং 70 to 80% হইল তোমার প্রোফাউন্ড কমা। ঠিক আছে, প্রোফাউন্ড কমা হবে। আর মোর দেন 80% হয়ে গেলে ডেথ। ঠিক আছে, দিজ আর দ্য ইজি অ্যান্ড সিম্পল মেথড টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইন সিমটম অফ কার্বন মনোক্সাইড পয়জনিং। তোমাদের রেডিতেও আছে, ইভেন আই উইল গিভ ইউ দিস ইজ অ্যাজ এ পিডিএফ ফর্ম, আমি পিডিএফ ফর্মে তোমাদের দিয়ে দেব। ওকে, আলটিমেটলি মারা গেল কেন? রেসপিরেটরি অ্যারেস্ট। ঠিক আছে, আমাদের রেসপিরেটরি সিস্টেম অ্যারেস্ট হয়ে যাবে, রেসপিরেটরি সিস্টেম ফেইলিওর হয়ে যাবে, এর জন্য মারা যাবে। এবং অ্যাটমসফেরিক কন্ডিশনে কত পার্সেন্ট থাকলে সেটা কতক্ষণের ভিতরে ফ্যাটাল হবে সেটার একটা চার্ট দেওয়া আছে। ইট ইজ দ্য ফ্যাটাল পিরিয়ড। এখন ট্রিটমেন্ট কি করবা? ইউজুয়ালি যখন আমরা কোনো পেশেন্ট স্মোকের এক্সপোজ হয় বা কোনো ধরনের গ্যাসে এক্সপোজ হয়, আমরা কি করি? সাথে সাথে তাকে আমরা ফ্রেশ এয়ারে নিয়ে আসি, তাকে কি করি? আর্টিফিশিয়াল রেসপিরেশন দেই, অক্সিজেন দেই না? তারপরে কি করি? গ্যাস্ট্রিক লেভেজ দেই, মানে স্টমাক ওয়াশ, এটাকে লিখে রাখো, স্টমাক ওয়াশ। তারপর কি দিব? অ্যান্টিবায়োটিক দিব। কেন? আমাদের যে এটা কি এফেক্ট করে কোথায়? আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি সিস্টেমকে। তো এই রেসপিরেটরি ট্র্যাক্ট এবং রেসপিরেটরি সিস্টেমে যেহেতু ইনফ্লামেশন হয়েছে, সেই জায়গায় একটা ইনফেকশনের চান্স থাকে। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি দিচ্ছি? অ্যান্টিবায়োটিক। আর যদি পার্সেন্টেজ অফ, আমরা দেখলাম না 70 to 80%, 60, যদি অনেক বেশি 70 to 80%-এর কাছাকাছি চলে যায়, তখন তার কোনোভাবে অক্সিজেনই হবে না, কারণ এটা ইট ইজ এ স্টেবল বন্ড। আমরা অলরেডি বলছি কার্বক্সি হিমোগ্লোবিন ইজ এ স্টেবল বন্ড। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? এক হোল ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এই জিনিসটা তোমাদের আজীবন মনে রাখতে হবে। পরীক্ষায় যদি কিছু নাও জিজ্ঞাসা করে কার্বন মনোক্সাইডে, একটা জিনিসই জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ দ্য পোস্টমর্টেম অ্যাপিয়ারেন্স অর পোস্টমর্টেম স্টেনিং। মনে আছে না? পোস্টমর্টেম স্টেনিং পড়াইছিলাম আমি, যে কার্বন মনোক্সাইড পয়জনিং কি হবে। যারা নতুন পুরাতন যারা আছে, একটা জিনিসই প্রফে এখান থেকে যদি জিজ্ঞাসা করে আর এটা না পারলে ফেল, সেটা হইল পোস্টমর্টেম অ্যাপিয়ারেন্স অফ দ্য অর পোস্টমর্টেম কালার চেঞ্জ অফ দ্য কার্বন মনোক্সাইড পয়জন। কি হবে এটা? চেরি রেড কালার। এই যে অনেক সময় দেখা যায় না, কি বলে ভুলে যায়, তখন আমরা বলি কেকের উপর একটা ফল দেই, সেটার নাম কি? মানে বিভিন্নভাবে
আমরা ক্লু দেই যাতে চেরি রেড নামটা মনে আসে। তাহলে কেকের উপর চেরি দেই, সেই চেরির কালার চেরি রেড কালার। আর কি পাওয়া যাবে? সাইন্স অফ অ্যাসফিক্সিয়া মনে আছে? ফার্স্টে সায়ানোসিস, পেটিজিয়াল হেমোরেজ অ্যান্ড ভিসেরাল কনজেশন, দিজ আর দ্য অফ এনি টাইপ অফ অ্যাসফিক্সিয়ার ডেথ। ঠিক আছে? তো দিজ আর দ্য পোস্টমর্টেম ফাইন্ডিং অ্যান্ড পোস্টমর্টেম অ্যাপিয়ারেন্স অর সাইন সিমটম অফ কার্বন মনোক্সাইড পয়জনিং। আর বাকি যেগুলো আছে এগুলো তোমরা দেখে নিবা। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তোমাদের রিটেনে যদি আসে লেখার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ভাইবার জন্য ওই চেরি রেডি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে কার্বন মনোক্সাইড পয়জনিং, এটা তোমাদের দৃষ্টিতে এটা কি মনে হয়? এখানের কথাটা একটু উল্টো হবে, এটা ঠিক করার জন্য বলতেছি। এটা অ্যাক্সিডেন্টাল, ইট ইজ এ নাম্বার 1 লেখো অ্যাক্সিডেন্টাল। আমার এখানে লেখা আছে অ্যাক্সিডেন্টাল 2 নাম্বার, কিন্তু হবে নাম্বার 1 হবে অ্যাক্সিডেন্টাল। হোমিসাইডাল রেয়ার, but suicidal it is common in western world, not in our country, but western world, Europe, America, অস্ট্রেলিয়া, এসব দেশে আবার সুইসাইডটা কমন, কিন্তু আমাদের দেশের জন্য কোনটা কমন? অ্যাক্সিডেন্টাল। তাহলে অ্যাক্সিডেন্টাল আগে লিখতে হবে। যদি ভাইবা জিজ্ঞাসা করে মেডিকেলিক্যাল ইম্পর্টেন্স অফ কার্বন মনোক্সাইড পয়জনিং, ইট ইজ ইন আওয়ার কান্ট্রি it is mostly accidental, but in western world it may suicidal and homicidal is rare. বুঝতে পেরেছো? এখন আসো এটা অ্যাক্সিডেন্টাল কিভাবে হয়। এই যে দেখো, দেখছো গাড়ির ভিতরে একজন লোক দেখা যাচ্ছে কি? মনে হয় না, মানে গাড়ির ভিতরে একজন লোক ইঞ্জিন স্টার্ট করে দিছে, ওই এক্সজস্ট সাইলেন্সার পাইপের সাথে একটা রবার টিউব লাগাইয়া ওখান থেকে যে, কারণ আমরা জানি ইনকমপ্লিট কনভার্সন অফ কার্বন পার্টিকেল ইট ক্রিয়েট কার্বন, গাড়ির ভিতরে তো কার্বোরেটর আছে, কার্বন পার্টিকেল আছে, সেটা বার্ন হয়ে কি তৈরি করতেছে? কার্বন মনোক্সাইড। সেটা আমি আমাদের যে সাইলেন্সার পাইপ আছে সেখান থেকে কানেকশন লাগাই দিয়ে পাইপের মাধ্যমে গ্লাসের ভিতর দিয়ে ঢুকে গ্লাসটাকে হালকা বন্ধ করে দিলাম, তাহলে কি হবে? পুরা গাড়িতে কার্বন মনোক্সাইড দিয়ে ভরে গেল। তাহলে আলটিমেটলি দ্য পেশেন্ট উইল ডাই ডিউ টু কার্বন মনোক্সাইড পয়জনিং। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের যদি বেলায়েত স্যার আসেন পরীক্ষায় জিজ্ঞেস করবেন, অনেকে জিজ্ঞেস করবেন যে তুমি বলো তো যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিভাবে কার্বন মনোক্সাইড দিয়ে পয়জনিং হয়, সুইসাইড করে, তখন এই প্রসিডিউরটা বলতে হবে। সেটা তোমরা ইংরেজিতেও অ্যান্সার করতে পারো, ইট মে অ্যান্সার ইন ইউর যে ল্যাঙ্গুয়েজ, মানে ইট ইজ প্রেফার টু ইউজ ইন ইংলিশ। ঠিক আছে? যেহেতু আমাদের পড়ালেখার মাধ্যম হলো ইংলিশ, তা আমি তোমাদের বোঝানোর জন্য, যেহেতু আমাদের ম্যাস অফ পিপল আর বাংলাদেশি, এর জন্য আমি বাংলাও এক্সপ্লেন করছি। ঠিক আছে? অনেক সময় দেখা যায় ওই যে গিজার আছে না, গিজার ইউজ করো না শীতকালে, এই গিজারের শর্ট সার্কিট বা গিজারের সমস্যা থেকেও কার্বন মনোক্সাইড পয়জনিং হয়। তো ভবিষ্যতে গিজার ইউজ করার আগে দেখবা একটু জানলা টানলা খুলে গোসলটা করবা, যাতে গ্যাস হইলেও সেটা যাতে বের হয়ে যায়। তো অনেকেই দেখা যায় যে একবারে জানলা টানলা বন্ধ করে গিজার চালু করে দিয়ে, এরকম একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট, একটা বাচ্চা এরকম কার্বন মনোক্সাইড পয়জনিংয়ে মারা গেছে, অনেকেই মারা গেছে, অ্যাডাল্টও মারা যায়। তো এই ক্ষেত্রে যারা গিজার ইউজ করো এই দেশে বা তোমাদের দেশে, তো এখন থেকে কেয়ারফুল থাকবা যে গিজারটা চালানোর আগে যাতে জানলাটা খোলা থাকে। ক্লিয়ার? তাহলে এই ধরনের অ্যাক্সিডেন্টাল কার্বন মনোক্সাইড পয়জন থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো। তো কার্বন মনোক্সাইড পয়জনিংয়ে এরকম পোস্টমর্টিং একটা চেরি রেড কালার স্টেনিং পাওয়া যায়। এখন কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোজেন সায়ানাইড এটা আমাদের দরকার নেই, কিন্তু আমাদের দরকার হলো এটা পরীক্ষায় শর্ট নোট থাকে।
সেটা কি? Wire gases. Wire gases included any chemical like gaseous, liquid or solid which is used to produce destruction or damage mostly in the times of war. যেমন সিরিয়াতে, in Syria they use the wire gas, ফসজেন গ্যাস, ক্লোরিন গ্যাস ইউজ করছে না সিরিয়াতে? তোমরা যদি ভালো মতন ইউটিউব বা গুগলের সার্চ করো তোমরা পাবা। These are the wire gas. So these wire gas are usually used in wire condition to distract and damage a mass group of people. ঠিক আছে? তো এটা ম্যানুফ্যাকচার হয়, এটা ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট হিসাবে ম্যানুফ্যাকচার হয়। ইট ইজ হাইলি টক্সিক ইন লো কনসেন্ট্রেশন, মানে খুব অল্প পরিমাণে অনেক বেশি টক্সিক হয়। অ্যান্ড হেভিয়ার দেন এয়ার, বাতাসের থেকে ভারী হয়। এবং যে কন্টেনারে রাখবা, এই যে আমরা যে টিয়ার গ্যাস ছুরি, টিয়ার গ্যাস তো একটা কন্টেনারে থাকে, একটা শেলের ভিতরে থাকে, ওই শেলটা তো আসলে একটা কন্টেইনার। তো এই কন্টেনারকে তারা করুশন করে না, মানে ডিস্ট্রাকশন করে না, কন্টেনারের ভিতরে ইনার্ট অবস্থায় থাকে, কোনো ডিস্ট্রাকশন করে না। এটাই বলছে দে শুড নট corrodate the container used for storage. এখন আসলে হলো কী কী আছে ক্লাসিফিকেশন। ভেসিকেন্ট ড্রাগসগুলো আমাদের বডিতে কি করে? ইচিং তৈরি করে, ভেসিকল তৈরি করে, আলসারেশন তৈরি করে। এগুলো কি আছে? মাস্টার্ড গ্যাস, লিউসাইড, দিস আর দ্য vesicant gas which creating or itching in our skin, nose, vesication and ulceration on our skin. Ulceration on our skin. এরপর আসলে lung irritant. These are the substance which create irritation in our respiratory tract or lungs. কি আছে এগুলা? আমি বললাম অলরেডি, ক্লোরিন, ফসজেন। এটা কই থেকে হয়? ট্যাঙ্কের থেকে রিলিজ করা যায়, শেলের মাধ্যমে রিলিজ করা যায়। দিজ আর দ্য সাবস্টেন্স আর ইউজড ইন সিরিয়া, ফসজেন অ্যান্ড ক্লোরিন গ্যাস। তারা কি করে? সাইনোসিস করে, ডিসনিয়া করে, and কি করে? ultimately the patient will die due to respiratory arrest. ল্যাক্রিমেটাল বা আমরা সবাই জানি এটা কি? টিয়ার গ্যাস। টিয়ার গ্যাস কি করে? আমরা ধরো একটা গান বা ইয়ের মাধ্যমে এটাকে আমরা ফায়ারিং করি এবং এটা রিলিজ হয়ে আমাদের কি করে? আইলিডে স্পাজম করে, ইরিটেশন করে এবং ল্যাক্রিমেশন করে। এর জন্য এদের নাম ল্যাক্রিমেটরস or tear gas. আর কি আছে? নেজাল ইরিটেন্ট। তারা কি করে? নেজাল ইরিটেশন করে, হেডেক করে, চেস্ট টাইটনেস করে। ঠিক আছে? এগুলো কি আছে? অর্গানিক কম্পাউন্ডস। দ্য অর্গানিক কম্পাউন্ডস আর ইউজড অ্যাজ নেজাল ইরিটেন্টস। আর আছে নার্ভ গ্যাস। নার্ভ গ্যাস কী করে? এগুলো আসলে মিলিটারি, মানে এটা মিলিটারিরা সিক্রেটলি এরা প্রোডাকশন করে, সব দেশে এই নার্ভ গ্যাস নাই। এগুলা কি করে? এগুলো আমাদের যে ফসফেট স্টার আছে এগুলার থেকে তৈরি হয়। এগুলো আমাদের কি করে? কোলিনস্টারেজ অর অ্যাসিটাইল কোলিন যে এনজাইম এবং নিউরোট্রান্সমিটার আছে তাদের উপর কাজ করে। তোমরা জানো তো হোয়াট ইজ কোলিনস্টারেজ অ্যান্ড অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন কোন ধরনের নিউরোট্রান্সমিটার? এক্সাইটেটরি। তাহলে এরা কি করে? নিউরো গ্যাংলিয়ন বা গ্যাংলিয়নের উপর অ্যাক্টিভিটিতে করে এবং অ্যাসিটাইল কোলিন এবং কোলিনস্টারেজের উপর কাজ করে, এই পয়জনিংটা হয়। আর আছে প্যারালিসেন্ট, যেগুলো আমাদের বডিকে প্যারালাইজ করে দেয়, যেমন হাইড্রোজেন সায়ানাইড অ্যান্ড কার্বন মনোক্সাইড। ইট প্যারালাইজ আওয়ার রেসপিরেটরি সিস্টেম or respiratory muscle. So that's all for today and thank you.